আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ওষুধটা খেয়ে নিও, ভুলো না জানো। তোমার আবার যা ভুলো মন। না বাবা, ভুলবো না, ঠিক খাবো, আমার সব মনে থাকবে। এখন তোমরা রওনা হওয়া দেখি। এখন রওনা না হলে পরে যাত্রা বাড়িতে 1 ঘন্টা আটকে যাবে। সংসারটা ফেলে কোথাও যেতে ইচ্ছে করে না, 2 দিন বাইরে থাকলেই সব ওলট পালট। তোমার খালি সংসার সংসার না, সংসার ছাড়া কিছুই বোঝো না। চলো তো এখন চলো। সংসার ছাড়া আমার কি আছে বল, তোরাই তো আমার সব। এই নারী স্বাধীনতার যুগে তোমার এই কথাগুলো খুবই বেমানান মা। বৌমা, রান্নাঘরটা একটু দেখো মা, তোমার আব্বারই সবচেয়ে কষ্ট হবে। আমার রান্না ছাড়া তো তার আবার মুখে রুচে না। মা, আপনি এত ভাবছেন কেন বলুন তো? সব কিছু ঠিকঠাক মতো চলবে, আপনি বরং ভালোই ভালোই ঘুরে আসুন। আমি মা যেতাম না, তোমার মামার শরীর যদি এত খারাপ না হতো। ওখানে যে যে কি দেখবো। বাবা, একটা কথা শুনবে? তোমার কথাটা যদি অর্থ বিষয়ক হয় তাহলে শুনবো না, বলে লাভ নেই। ইস বাবা, মাত্র 1 লাখ টাকা দাম যদি একটা কম্পিউটার কিনতে অথবা ব্যবসায় বিনিয়োগ, কিন্তু তোমার মোটরসাইকেল কেনায় অর্থায়ন করা আমার পক্ষে সম্ভব। এখন যাও তো, তোমার মায়ের দেরি হয়ে যাচ্ছে। বাবা মোটর রাজি হচ্ছে না, কি যে করি। তোমার তো একটা মোটরসাইকেল আছে, আবার আরেকটা কেন? আরে এই নতুন মোটরসাইকেলটা দেখলে তোমারও চালাতে ইচ্ছে করবে ভাবি। এরকম মোটরসাইকেল তুমি ইহো জীবনে দেখোনি, ওয়ান অফ এ কাইন্ড। ঠিক আছে, টাকাটা পরে দিও, আগে কুমিল্লা থেকে ঘুরে এসো। যার থেকে কিনেছি মোটরসাইকেলটা সে তাগাদা দিচ্ছে, শুক্রবারের মধ্যে টাকা না দিলে ফেরত নিয়ে নেবে, তারপর ফাইনও দিতে হবে। কি ব্যাপার, চোরাই মালটাল নাকি? কি যে বলো ভাবি। যাই হোক, কুমিল্লা গিয়ে ছোট মামাকে ধরতে হবে, মোটরসাইকেল হাতছাড়া করা যাবে না। তুই কি যাবি না থাকবি? এই সংসার ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না ভাইয়া। ভাইয়া, ভাইয়া, লিসা এসেছে। এসেছে তো আমাকে বলছিস কেন? আমি ওর বন্ধু না তুই? পারে, তোমার সাথে দেখা করতে চাচ্ছে যে। ডেকে নিয়ে আয়। এখানে তো আসবে না, ওই বারান্দায় দাঁড়িয়ে আছে। উফ, কি যন্ত্রণা। মা তুমি গাড়িতে ওঠো তো, আমি আসছি। চল। তুমি আবার কেন এসছো লিসা? তোমাকে যা বলার তা তো আমি বলেই দিয়েছি। লিসা, আমি তোমাকে টিনার বান্ধবী হিসেবে দেখি, তার বেশি কিছু নয়। কেন শুধু শুধু একটা জটিলতা তৈরি করছো? আপনি আমার চিঠির উত্তর কেন দেননি? বাহ, এই চিঠির উত্তর কি করে দেওয়া যায় তুমি নিজেই তো বুঝে নিতে পারো। আপনারা তো অহংকার কেন বলতে পারেন? আমি বুঝতে পারছি না কোন জিনিসটাকে তুমি অহংকার বলছো। অহংকারটা শুধু আমার সঙ্গে, সেই মেয়েটার সঙ্গে তো কোনো অহংকার ছিল না আপনার। সেই মেয়েটা আবার কে? কোন মেয়ে?
একটা মেয়েকে মোটরসাইকেলে বসিয়ে পাড়ার মধ্যে নিয়ে এলেন, এরই মধ্যে ভুলে গেলেন? আমি ওই মেয়েটার পরিচয় জানতে চেয়েছি চিঠিতে। ও ও তো উর্মিলা। কি আশ্চর্য, উর্মিলার কথা ওঠে কেন? ও তো বুঝেছি, আমাকে আর বলতে হবে না। কি সর্বনাশ, মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? টিনা, হ্যাঁ টিনা। সত্যি তো ভাইয়া? কে ছিল মেয়েটি? বাদামি চুল, ফর্সা গায়ের রং। তোরা কি ষড়যন্ত্র শুরু করেছিস আমার সাথে বলতো? তোর বন্ধুটা তো একটা মেন্টাল কেস, কোথায় তুই তাকে সামনে রাখবি? আচ্ছা মাসুম, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? মা কখন থেকে রেডি হয়ে বসে আছেন। যাচ্ছি ভাবি, কিন্তু টাকার ব্যবস্থা না হলে ফিরতে কিন্তু দেরি হবে, তখন যেন আবার চিন্তা করো না। সে পরে দেখা যাবে, তুমি এখন যাও তো। যাচ্ছি। তুই গেলে মা, চলো। তোর মাকে সিএফ করতে প্রতিবেশীরা এসেছে। কারেকশন বাবা, প্রতিবেশিনী না, তাই তো? তার মানে আরো 15 মিনিট। তোর মায়ের এই এক গুণ সবাইকে একেবারে আপন করেছে। তোমার আর মায়ের কোনো তুলনা নেই বাবা, আসলে আমাদের সংসারেরই কোনো তুলনা নেই। এবার আমার আর্জিটা একটু পুনর্বিবেচনা করো না বাবা। বেশি চালাকি করো না, চালাকি করে কোনো লাভ হবে না। তোমার মোটরসাইকেল কেনার পয়সা আমি দেবো না। কই রে বাবা মাসুম? এই যে মাসুম, চল বাবা, দেরি হয়ে যাবে। এই তোমার মেহমানরা সব কোথায় গেলেন? তারা সবাই চলে গেলেন। দেখো গো, ঢাকা শহরে এমন পাড়াও এখনো আছে। সিম্পলি ওয়ান্ডারফুল। চল মাসুম, দেরি হয়ে যাবে, আসি। আসি বাবা। কথাগুলো এমন ভাবে বলছিলে যেন কতগুলো পরিবার তোমার দেখা হয়ে গেছে। দেখা কি আর কম হচ্ছে বলো? বাবা যা বলছিলেন তা কি সত্যি বলেননি? কত ঈর্ষা, কত দ্বন্দ্ব, কত অবিশ্বাস চারদিকে। সেই তুলনায় তোমাদের পরিবারকে আমার এক্সেপশন মনে হয়। মাসুম টিনা এখনো নিজেদের সংসার শুরু করেনি, তাই তোমার মনে হতে পারে। না, আমি বাইরের মানুষ। তোমাদের পরিবারে এসে ঢুকেছি মাত্র 3 বছর। আমার চোখে পড়তো যদি ভেতরে কোনো দ্বন্দ্ব থাকতো। আসলে আসলে এটা নির্ভর করে পরিবারের ইয়ের উপর, কি বলবো, আবহাওয়ার উপর, সবার মুডের উপর, শিক্ষার উপর। ঠিকই বলেছো সীমা, বাবা মার জন্য এমনটি হয়েছে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি বাবা মার মধ্যে পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং, তাদের মধ্যে একটা চমৎকার শ্রদ্ধাবোধ আছে যেটা সবখানে দেখা যায় না। পারফেক্ট কাপল বলতে আমি ওই বাবা মাকেই বুঝি, ওই একটি আছে। না, আরেকটি আছে। কারা? তারা এইখানে। এই চিঠি যখন তোমার হাতে পৌঁছবে তখন আমি আর ঢাকায় নেই, তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেছি। তোমাকে আমার ভালো লাগে, ভালো লাগে টিনাকে। আর কি ভালো লাগে জানো? তোমাদের পরিবারকে। কি সহজ, হাসি খুশি সবাই, কি সতেজ। আমি এরকম একটা পরিবারে মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু কপালে ছিল না। ছোটবেলা মা মারা যাবার পর এই আজ কিন্তু টেলিভিশন দেখা নয়, আজ কেবল গল্প বলবো। বাবা,
মাকে নিয়ে আপনি একবার ভ্রমণে বেরিয়েছিলেন, ওই গল্পটা বলুন। ও, সেই তোর মায়ের টিকিট হারিয়ে ফেলার গল্প? আরে সেটা না হয় তোর মা আসলে পরেই বলবো। আসলেই মা না আসলে জমছে না। তাহলে তোমার ওই গল্পটা বলো না, ওই যে যেবার তুমি ট্রেনের ভেতরে সমস্ত ব্রিফকেস শুদ্ধ কাগজপত্র হারিয়ে ফেললে। মামুনটার সবসময় ভুলো মন, সে তুলনায় মাসুমটা অনেক চটপটে, সহজে কিছু ভোলে না। আজ মাসুমের এক বন্ধু ফোন করেছিল বাবা, বলল মাসুম কোথায়। মনে হলো ওর কাছ থেকে মাসুম একটা মোটরসাইকেল কিনেছে। টাকার কথা কিছু বলেছে ছেলেটা? না, বলল কালকের মধ্যে টাকা না দিলে মোটরসাইকেলটা এসে নিয়ে যাবে। আমি বললাম ওটি তো এখানে নেই, শুনে ফোনটা রেখে দিল। বেড়া গোছের মনে হলো ছেলেটা। মাসুমের বন্ধুদের নিয়ে আমিও খুশি না। বন্ধু চিনতে বড় ভুল করে ছেলেটা। ওকে নিয়ে আমার যেটুকু ভয়, ওই এক টুকরো মেঘই আমার আকাশে। আবার কি হলো? কি আর হবে, রাস্তা খোঁড়াখুড়ি। এক রাস্তা কতবার যে খুঁড়বে। 3 মাসও হয়নি এসে খুললো টেলিফোনের লোকরা, এখন আবার এসেছে ওয়াসার লোক। ছুটির দিনেও শান্তি নেই। বকর, বকর, মনে হচ্ছে গেটের একেবারে সামনেই। দেখে আয় তো, কিসের এত হয়েছে? মনে হয় সাপটাপ বেরিয়েছে। হয়তো কেউ গর্তে পড়ে গেছে। দুপুরে দেখলাম বেশ ডিপ করে কেটেছে, নাকি কেঁচো খুঁড়তে সাপ। হয়তো তেল পাওয়া গেছে। কোথায়, কোন জায়গায়? আমাকে গেটের সামনে মাটি খুঁড়তে গিয়া পাইছে কামলারা। কঙ্কাল? তুই ঠিক শুনেছিস? ও ভাইয়া, একেবারে মাইয়া মারছে কঙ্কাল। কিন্তু কঙ্কালটা যে একটা মেয়ের, সেটা তুমি বুঝলে কি করে? আমি না ভাবি, ওই লোকজন কইতাছে। তাছাড়া 19 নম্বর ডাক্তার সবাই দেখতে কইছে। ডক্টর জিলানি? ডক্টর জিলানি। ইন্টারেস্টিং। আরে মেয়েটাকে না জানি কারা খুন করলো? কত বয়স জানি বললো? তরুণী যুবতী, 20-25 হবে, কিন্তু মেরে ফেলার আগে নিশ্চয়ই। সে আর বলতে, এসব ক্ষেত্রে এটাই তো মৃত্যুর প্রথম কারণ থাকে। ইস, কোত্থেকে এলো মেয়েটা? এখানকার নিশ্চয়ই নয়। মনে হয় না, হয়তো অন্য কোথাও মেরে এখানে ফেলে রেখে গেছে। বেশি দিন হয়নি। হ্যাঁ, এই 1 বছর 6 মাস। আসসালামু আলাইকুম মামুন সাহেব। ওয়ালাইকুম সালাম। কঙ্কাল দেখেছেন? না, মানে আমি ঠিক দেখিনি এখনো। কি ভিড় দেখছেন না? আমি দেখেছি। বেচারি মেয়েটা একটা বস্তায় ভর্তি করে পুঁতে দিয়েছিল এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি মামুন সাহেব এই বাসায় থাকেন? জি, কিন্তু আপনি? আমি মশিউর রহমান, দৈনিক পত্রিকার রিপোর্টার। আপনার সঙ্গে কথা বলার জন্য দেখিয়ে দিলেন আপনার দুজন প্রতিবেশী। কি ব্যাপার? এই ব্যাপারটা। ঠিক আছে, ভেতরে চলুন। কিন্তু আমার সঙ্গে কথা বলে কি লাভ হবে বুঝতে পারছি না। আসুন। জি জি, আমি বলছি। জি, কে? ও হাজি সাহেব, কি ব্যাপার ভাই? থাকেন তো মাত্র 3টা বাড়ি পরে, তাও পদধূলি পড়েন আমাদের এখানে। হ্যাঁ জি 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 জি, আমি শুনেছি কঙ্কাল নাকি পাওয়া গেছে রাস্তার উপরে। জি, তরুণী? জি হ্যাঁ, আমার তো একটা দায়িত্ব এসেই যায়, আমার বাড়ির সামনেই যখন পাওয়া গেছে। ঠিক আছে, আমি এখনই পুলিশকে ফোন করছি। জি আচ্ছা, খোদা হাফেজ। জি, ইসলাম। হ্যালো হ্যালো, জি ধানমন্ডি থানা। আচ্ছা ভাই, আমি শঙ্কর থেকে বলছি। জি 20/2/8 এই ডেড এন্ডের বাড়িটা। জি হ্যাঁ, আমার বাড়ির সামনে রাস্তা খোঁড়ার সময় একটা কঙ্কাল। জি চলে গেছে, মানে এদিকে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি
বসুন। ধন্যবাদ। বাবা, উনি একজন রিপোর্টার, আমার বাবা। ভালোই হলো, দুজনকে একসঙ্গে জিজ্ঞেস করতে পারি। জিজ্ঞেস করার আগে বরং আপনি বলুন ব্যাপারটা কি। কেন, আপনি জানেন না আপনার বাসার সামনের গর্ত থেকে একটা কঙ্কাল পাওয়া গেছে? হ্যাঁ জানি, কিন্তু কঙ্কালটা কার, কতদিন আগের, সেসব তো কিছুই জানলাম না। আমি শুনেছি একটি তরুণী মেয়ের, এই ধরুন 22-23 বছর বয়স, 25-26 হতে পারে, এবং এরকম একটি মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছে লোকজন এখানে। 25-26 হতে পারে, কিন্তু আমি জানতে চাচ্ছি আপনাদের জানা মতে এমন কেউ কি নিরুদ্দেশ হয়েছে এই ধরুন মাস চারেক আগে? আশ্চর্য, 3 মাসও হতে পারে। কঙ্কালটা যে একটা মেয়ের এবং তার বয়স 25-26 এবং সেটা যে 3-4 মাস আগে মারা যাওয়া কোনো মানুষের কঙ্কাল, এত কথা আপনি জানলেন কি করে? আপনি? আমার স্ত্রী। আসসালামু আলাইকুম। তো আপনার কি মনে হয় কে হতে পারে? এ ব্যাপারে আমার কোনো ধারণাই নেই, কাজেই কিছু বলারও নেই। রিপোর্টার সাহেব, আপনি এখানে বসে বসে খামাখা সময়ের অপচয় করুন। আপনার কিছুই জানা হবে না, কেননা আমরা এখনো কঙ্কালটাই দেখি। আমি এখন ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করছি, তাই আপনাদের কঙ্কালটা দেখার প্রয়োজন নেই। আপনি দেখেছেন? দেখেছি এবং ছবিও তুলেছি, যদিও কাদামাথায় লেপটে ছিল। যাই হোক, কঙ্কালটার সম্বন্ধে তাহলে আপনাদের কোনোই ধারণা নেই? কোনোই ধারণা নেই। আপনাদের শেষ প্রতিক্রিয়া? উই আর ভেরি সরি অ্যাবাউট দ্য কঙ্কাল। অপঘাতে মৃত্যু সত্যি কষ্টের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপাতত এতেই চলবে, আসি, খোদা হাফেজ। বাবা, তুমি এরকম বিষণ্ণ হয়ে গেলে কেন? কঙ্কালটা কার? আরে তুমিও কি রিপোর্টার হলে নাকি? আমি যাই, চা করে আনি। বাবা আসছি। স্ট্রেঞ্জ, কঙ্কালটা কোথেকে এলো? আফজাল সাহেব, আপনি? জি আমি। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, বসুন। এটা রুটিন ইনভেস্টিগেশন তো করতে হবে, বেশি না, 2-4টা প্রশ্ন। জি বলুন। ছুটির দিন শান্তি নেই, একটাই মাত্র ছুটির দিন। যাক, আপনি নিশ্চয়ই শুনেছেন যে একটা কঙ্কাল পাওয়া গেছে আপনার বাড়ির দৌড় করে? জি শুনেছি। লোকজন বলা বলি করছে এই কঙ্কালটা একটা তরুণী মেয়ের, অবশ্য সেটা সাবজেক্ট টু ফরেন্সিক ভেরিফিকেশন। লোকজন আরও বলা বলি করছে যে এরকম একটা ঘটনা ঘটেছে 4-5 মাস আগে। হ্যাঁ, 4-5 মাস আগে। আচ্ছা, আপনার জানা মতে কেউ কি নিরুদ্দেশ হয়েছে, কোনো মেয়ে সেই সময়? জি না, আমার কিছুই জানা নেই। আমার বৌমা ছেলেরা যদি... বৌমা, বৌমা। আচ্ছা, আপনারা কি জানেন 4-5 মাস আগে কেউ নিরুদ্দেশ হয়েছিল, কোনো মেয়ে? আচ্ছা, এরকম সময় একটি মেয়েকে আমি আমাদের গেটের সামনে ঘোরাঘুরি করতে দেখেছি। কে ছিল মেয়েটি? দেখতে কিরকম? চেহারা তো ভালো করে দেখতে পাইনি, দারোয়ান ঢুকতে দেয়নি, তবে দেখে মনে হলো এই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের কেউ। মেয়েটির বয়স কেমন ছিল? 25-26। আচ্ছা, আপনাদের সেই দারোয়ানটাকে কি একটু ডাকা যায়? জি, সে তো চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, আজ 2 মাস হলো। এখন তো নতুন দারোয়ান কাজ করছে। তো পুরনো দারোয়ান কোথায় গেছে যদি ঠিকানাটা আমাকে দেন, মানে জাস্ট ইন কেস প্রয়োজন হলে যেন ডাকতে পারি আর কি।
জি, ওই ঠিকানাটা তো আমাদের কাছে নেই। নেই? আরে ঠিক আছে, আপনাকে কষ্ট দিলাম। না, থ্যাঙ্কস। জি। আফজাল হোসেন। ও হামিদ সাহেব, কি খবর? লিসা দেখেছে মেয়েটাকে? ও অর্থাৎ সেই কঙ্কালটাকে? কোথায়? ও ঠিক আছে, যা করার করেন, কিন্তু শুধু শুধু ঝামেলা বাঁধিয়ে কি লাভ? শেষে কোথায় কি ফাঁদে পড়বেন, ঠিক আছে? আচ্ছা রাখি। হামিদ সাহেবের মেয়ে লিসা নাকি দেখেছে ওই কঙ্কালটাকে, রিপোর্টারকে বলেছে, এবারে পুলিশকে বলবে। খামোখা কি সব ঝঞ্ঝাটে পড়লাম। লিসা কি বলবে না বলবে তাতে আমাদের কি বাবা? আমরা তো আর কঙ্কালটাকে চিনি না। তা বটে, কিন্তু এমন ভাবে কথা বললেন হামিদ সাহেব যেন বিপদটা আমাদেরই। মেয়ের উপর ভীষণ রেগে আছেন, কিন্তু কি করা যায়? আমাদের উপর বিপদ? কি বলছো বাবা? হ্যাঁ, আফটার অল কঙ্কালটা তো পাওয়া গেছে আমাদেরই বাড়ির সামনে, মনে রাখিস। কি বলতে কি বলেছে লিসা? ওর মাথাটা সবসময় খারাপ। আচ্ছা, আপনি ঠিক দেখেছিলেন? মোটরসাইকেলের পিছনে বসিয়ে একটা মেয়েকে নিয়ে এসেছিল আব্দুল সাহেবের ছেলে। আমার দেখার কোনো ভুল ছিল না। আপনি মাসুমের ছোট বোন টিনাকেও জিজ্ঞেস করতে পারেন, ও আমার বান্ধবী। আচ্ছা ঠিক আছে, আপনি কি দেখেছিলেন, কখন দেখেছিলেন, সব আরেকবার বলুন, আমি আমার নোটের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। এই মাস চারেক আগে একদিন সন্ধ্যাবেলা আমি আর টিনা রাস্তা দিয়ে হেঁটে ওদের বাসায় যাচ্ছিলাম। দেখলাম মাসুম ভাই মোটরসাইকেলে চেপে ফিরলেন, তার পেছনে বসা একটা মেয়ে, এই 23-24 বছর বয়স, গায়ের রং ফর্সা, দোহারা গরম, চুলের রং একটু বাদামি, এই ফর্সা মানুষের যেমন হয় আর কি। দেখলাম মেয়েটা তাদের গেটের সামনে থামলো, কিন্তু মেয়েটি তার সাথে রেগে রেগে কথা বলছিল। কি কথা বলেছে মনে নেই, তবে মেয়েটা রাগ করেছিল এবং মাসুম ভাইও রেগেছিলেন। এটা তো একটা সাধারণ ব্যাপার হতে পারে, মাসুমের সঙ্গে মনোমালিন্যের ব্যাপার। না না, সাধারণ মনোমালিন্যের ব্যাপার নয়। মাসুম ভাই তাকে থ্রেট করছিলেন, মেরে মাটিতে পুঁতে ফেলবেন। ইন্টারেস্টিং। হ্যাঁ, তাছাড়া মেয়েটা তার কাছে প্রাণ ভিক্ষা চাইছিল। তাই? আচ্ছা, এই ব্যাপারটা কি টিনাও শুনেছিল? না শোনার তো কথা নয়, আমি যখন শুনতে পেলাম ও কেন শুনবে না? ঠিক আছে, আপনার দেওয়া তথ্য আমার অনেক কাজে লাগবে। আচ্ছা, আসুন আব্দুল সাহেব, আপনাদের আবার একটু বিরক্ত করতে এলাম, অবশ্য তদন্তের স্বার্থে, কারণ ফরেনসিক ক্লাসিফিকেশন ছাড়া বাকিটা সবই অনুমান। না না, বিরক্ত হব কেন, বলুন না। আচ্ছা, আপনার তো আর একটা ছেলে আছে, নাম মাসুম। হ্যাঁ, আমার ছোট ছেলে। সে কি বাড়িতে আছে? না, কুমিল্লা গেছে মামা বাড়িতে, কিন্তু তার কথা আবার কেন? তদন্তে অনেক কিছু বেরিয়ে আসে। আমরা এরকম একটা শুনেছি যে আপনার ছেলে মাসুমের মোটরসাইকেলে চড়ে একটা মেয়ে এসেছিল। এক মিনিট, মেয়েটির বয়স 23-24 বছর হবে, গায়ের রং ফর্সা, দোয়ারা করণ। মেয়েটি খুব রাগারাগি করেছিল, আপনার ছেলেও রেগেছিল, তাকে থ্রেট করেছিল, এমনকি মেয়েরে মাটিতে পুঁতে রাখবে বলে শাসিয়েছে। কে বলেছে আপনাকে এসব আজগবি কথা? মাসুম একটা মেয়েকে তার মোটরসাইকেলে করে বাসায় আনবে এই পাড়ায়? এরকম ছেলেই নাও। আর ওই থ্রেটের ব্যাপারটা, ওটা একদম হাস্যকর। দেখুন, কে বলেছে সেটা আমি এখন উজ্জ্ব রাখতে চাচ্ছি, তদন্তের স্বার্থে আমি এখন কিছু বলতে চাচ্ছি না। আফটার অল এখনো সব কিছুই অনুমান। ফরেনসিক কনফার্মেশন ছাড়া সঠিক কিছু বলা যাবে না, এই তো? রাইট।
এখন যেটা প্রয়োজন আফজল সাহেব, মানে আপনার ছেলে কুমিল্লায় যেখানে গেছে সেখানকার ঠিকানাটা আর টেলিফোন নাম্বার যদি থাকে সেটা আমাকে একটু দিন। না না, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা কি ওকে অ্যারেস্ট করবেন? না, অ্যারেস্ট করার কথা এখন ভাবছি না, ওটা ফরেনসিক কনফার্মেশনের পর। ঠিক। কিন্তু ইন্সপেক্টর সাহেব, মাসুমকে সন্দেহ করবার কোনো গ্রাউন্ড আপনাদের থাকবে না এই ফরেনসিক কনফার্মেশনের পর। সেটা এখনই কি করে বলতে পারছি? বলতে পারেন একটা এডুকেটেড গেজ, অনুমান। দেখা যাক কি হয়। আজ উঠি, আমি বরং আপনাকে ঠিকানাটা লিখে দিই। হ্যাঁ, আপনি এখানে লিখে দিন। ধন্যবাদ। বৌমা, তুমি বরং একটু কুমিল্লায় ফোন করো তো, আমি একটু মাসুমের সঙ্গে কথা বলে দেখি। বাবা, আপনিও কি পুলিশের কথা বিশ্বাস করলেন? না না, এক বিন্দুও না। আমি জানি যে মেয়েটা খুন হয়েছে, সে মানে মাসুম তাকে কখনোই খুন করতে পারে না। আমার মনে হয় কোনো কথাই এখন আমাদের হঠাৎ করে বিশ্বাস করে নেওয়া ঠিক হবে না। তুমি এত শিওর হলে কি করে বাবা যে খুন হওয়া মেয়েটি মাসুমের মোটরসাইকেলে চড়ে আসা মেয়েটি নয়? আচ্ছা, সব ব্যাপারে তোমার মাথা না গলালে হয় না? বৌমা, মাসুমকে পেলে? না বাবা, ও আজই কুমিল্লা থেকে রওনা দিয়ে দিয়েছে। সে কি, তাহলে তো এতক্ষণে ওর এখানে চলে আসবার কথা, গেল কোথায়? ও আসবার আগে নাকি ওর এক বন্ধু ফোন করেছিল, তো ও নাকি সেটা শুনে হন্তদন্ত হয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছে। ফ্রেন্ড, বাবা, আপনি তো কিছু খাননি, খাবার দিতে বলি? না, আমি আর আজকে খাবো না। আমারও খিদে নেই। কঙ্কালটা পাওয়ার পর থেকে আর পুলিশ এসে মাসুমকে খোঁজার পর থেকে আমার আর কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে একটা মেঘ ঘনিয়ে আসছে, ঝড় হবে, প্রবল ঝড়। সাদা সবুজ ডোরাকাটা তাঁতের শাড়ি। না, ভুল দেখিনি, ঠিক মনে আছে মেয়েটির কথা। কিন্তু ভাইয়া বাবা, তুমি এখনো ঘুমাওনি? না রে, ঘুম আসছে না। তুই ঘুম আসবি না। বাবা, তোমাকে একটা কথা বলি। কি কথা রে? তোমার কি মনে হয় বাবা, ওই কঙ্কালটি যে মেয়ে, তাকে আমি ভাইয়ার মোটরসাইকেলের পেছনে দেখেছি? তুই এতদিন আমাকে এই কথাটা বলিসনি কেন? বলিনি, কারণ ভেবেছি তুমি ভাইয়াকে বকাঝকা করবে। কিন্তু আমার উত্তরটা পেলাম না যে বাবা। না রে, ওই কঙ্কালটা সেই মেয়েটির নয়, এ ব্যাপারে আমি নিশ্চিত। তুমি এতটা নিশ্চিত হলে কি করে? সে অন্য কথা, কিন্তু সেই মেয়েটির কঙ্কাল এটি নয়। তুমি শিওর বাবা? হ্যাঁ রে, আমি শিওর। চল এখন ঘুমোতে যাই।
আমি নিশ্চিত কঙ্কালটা রুমার, আর কারো নয়। এই তো 4 মাস আগের তারিখ, 4 মাস 24 দিন। ভাই সাহেব, সালামপুর সংবাদেই রুমা ঢাকা যাচ্ছে শনিবার অথবা রবিবার। আমি অনেক নিষেধ করলাম, কিন্তু সে শুনল না। তার একটাই কথা, আপনার সামনাসামনি একটা ফয়সলা করতে চায়। বুবুর মৃত্যুর পর রুমা কেমন জানি বদলে গেছে। স্বামীটাও তেমন কিছু করতে পারছে না। আপনার পাঠানো টাকা রুমা ফিরিয়ে দিয়েছে। আপনার সাথে দেখা হলে বোধহয় ভালোই হয়। ব্যাপারটা রুমার জন্যই হলো, এতে আমার কোনো ত্রুটি থাকলে মার্জনা করবেন। ইতি আব্দুল গফুর। পুনশ্চ আপনার নিষেধ থাকা সত্ত্বেও চিঠিটা লিখলাম, ক্ষমা করবেন। মেয়েটা এসেছিল, সে সংবাদ আমি পেয়েছি, তারপর ওর ভাগ্যে কি ঘটেছিল। স্যার, একটা মাইয়া মানুষ আইছিল, কিন্তু দারোয়ান তারা ঢুকতে দেয় নাই। কখন? এই কিছুক্ষণ আগে। চলে গেছে না আছে এখনো মেয়েটা? কিছুক্ষণ দাঁড়ায় থেকে চলে গেছে স্যার। ও আচ্ছা, তুই যা। এই শোন, এই কথাটা কাউকে বলবি না। রুমাকে সেদিন অনেকক্ষণ অপেক্ষা করেছিল, নাকি রাগ করে চলে গিয়েছিল? ও কি ফিরে যেতে পেরেছিল, নাকি নাকি লাশ হয়ে পড়ে গিয়েছিল গর্তে? তাই যদি হয়, তবে কারা ওকে খুন করেছিল? তুমি ঘুম আসছে না? কেমন যেন সব জট পাকিয়ে গেল একটা কঙ্কালের জন্য। আচ্ছা, ওই কঙ্কালটা যে একটা মেয়ে, এ কথা শুনে তুমি এত চমকে উঠলে কেন? তোমার রিয়াকশনটা দেখে আমার খুব অবাক লেগেছে। না না, চমকে উঠবো কেন? চমকে উঠবো কেন? তুমি কি এমন কিছু জানো যা আমি জানি না?
সীমা, ওই মেয়েটিকে আমি জানি। মেয়েটি আমার অফিসে কাজ করত। দু একদিন আমার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছে। দারোয়ানকে বলে রেখেছিলাম, ঢুকতে দেয়নি। কেন? কারণ আমি চাইনি কোনো জটিলতার সৃষ্টি হোক। জটিলতা হবে কেন? কারণ মেয়েটার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। ওর তরফ থেকে শুরু হয়েছিল ব্যাপারটা, আমি বুঝতে পেরে রেজিস্ট করেছি। শেষ পর্যন্ত ওকে নিয়ে একদিন গিয়েছিলাম একটা চাইনিজে। বিশ্বাস করো সীমা, ওই পর্যন্তই। সেদিনই আমি তাকে সব বলে দিয়েছিলাম। তারপর মেয়েটি যোগাযোগ করতে চেষ্টা করেছে, শেষমেশ বাসায় এসেছে, তাও মাস চারেক আগের কথা। শেষ যেদিন এসেছিল অনেকক্ষণ বসেছিল। গেট থেকে যখন ফিরে যায় তখন রাত হয়ে গিয়েছিল। টিনা, বাবা, তোর মার কোনো খবর পেলি? মাসুমটা একটা চিঠিও দিল না। হ্যাঁ বাবা, ভাইয়াটা যেন কেমন, কোনো দায়িত্ব জ্ঞান নেই। একটা খবর তো দিতে পারতো। তোর মার শরীরটা খারাপ, এতদিন গ্রামে থাকা ঠিক নয়, কখন কি হয়। তাছাড়া গ্রামে ভালো ডাক্তার পাওয়া মুশকিল। বাবা, তুমি কোনো চিন্তা করো না তো, আমি ভাইয়া আর ভাবিকে বলে দেখি কোনো খবর নিতে পারি কিনা। তাই দেখ, আমার মনটাও বেশি ভালো নেই রে। শুধু মন কেন, বাবার শরীরটাও বেশ খারাপ হয়ে গেছে। ভাইয়াকে বলে বাবাকে একটা ডাক্তারি চেক আপ করাতে হবে। তাছাড়া বাড়ির আবহাওয়াটাও দিনে দিনে কেমন যেন গুমোট হয়ে যাচ্ছে। মা যে এতদিন কি করছে আমার কিচ্ছু ভালো লাগছে না। সামনে পরীক্ষা, কিছুই পড়তে পারছি না। কি যে একটা কঙ্কাল পাওয়া গেল, সেটা নিয়ে বাড়ির সবার মধ্যে একটা রহস্য কাজ করছে। যে বাড়ির সবাই সবসময় এত হাসি খুশি থাকতো, এখন সবাই কেমন যেন মন মরা হয়ে গেছে। আমি আর কিছুই ভাবতে পারছি না। আশ্চর্য, এটাতে লিখেছে আরো অদ্ভুত কথা। ওয়ার্ড কমিশনার বজলুর রহমানের বাড়ির কাজের মেয়ে। এই দুদিন পত্রিকা আর যেন কোনো খবরই নেই। দুদিন ধরে টেলিফোন অ্যাটেন্ড করতে করতে জান বেরিয়ে গেল। আচ্ছা, এতদিনও একটা পজিটিভ আইডেন্টিফিকেশন জোগাড় করতে পারলো না? জানি না, ওসব ডাক্তারদের ব্যাপার। কি ব্যাপার তোর, গলাটা অন্যরকম শোনাচ্ছে? শরীর খারাপ নাকি? না, শরীর ঠিক আছে। ওই মেয়েটাকে আমি জানি বাবা,
আমি সীমাকেও বলেছি। না, তুই জানিস না, আমি জানি। কি বলছো বাবা? হ্যাঁ, আমি জানি মেয়েটা কে। কে সে? মেয়েটির নাম রুমা, আমার মেয়ে, তোদের বোন। বাবা, ঠিকই বলছি, আমার মেয়ে রুমা। কি বলছো বাবা? বলবো, সব বলবো। এতদিন কঙ্কালটাকে লুকিয়ে রেখেছিলাম, ভালোই ছিলাম, ভেবেছিলাম চিরদিন ওটা ওখানে থাকবে, কিন্তু আজ ওটার বেরিয়ে আসবার সময় হয়েছে। রুমার মায়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল কলেজে পড়ার সময়। মা বিয়েটা দিয়েছিলেন, বাবা তখন করাচিতে চাকরি করতেন। ফিরে এসে বাবা ভীষণ রেগে গেলেন, একসময় বিয়েটা ভেঙে দিলেন। বাবার আদেশ মেনে নিয়ে স্ত্রীকে ছেড়ে দিলে? মামুন, বলতে দাও মা, এই শ্লেষ আমার প্রাপ্য। তারপর? ও ফিরে গেল ওর বাবা মার কাছে। এর কিছুদিন পরেই রুমার জন্ম হলো। তারপর ওর বাবা মা মারা গেল। রুমাকে নিয়ে তার মা চলে গেল তার ভাইয়ের কাছে। এরপর সে মারা যায়। আর রুমা? শুনেছি এক ভদ্রলোকের ছেলের সঙ্গে তার বিয়ে হয়। ছেলেটা তেমন কিছু করতো না, রুমা ওর মায়ের সঙ্গেই থাকতো, দেখাশোনা করতো। তুমি ওদের দেখতে যেতে? গিয়েছো এতদিন? না, মাঝে মধ্যে টাকা পয়সা পাঠিয়েছি, কিন্তু রুমা সবসময় সে টাকা ফেরত পাঠিয়েছে। কিন্তু কিন্তু সেই কঙ্কালটা তো রুমার নাও হতে পারে। আজ আজ বুঝতে পারছি ওই কঙ্কালটা রুমার। আর আমি যেন নিজেই সেটা খুঁড়ে বার করেছি। এ কি কাঁদছো কেন ভাবি? কেন কাঁদছো? কাঁদছি ওই কঙ্কালটার দুঃখে। ওই কঙ্কালটা আসলে আমার, যাকে আমি মাটি চাপা দিয়ে রেখে এসেছিলাম 3 বছর আগে। ভাবি, আমার একটা ভারী সুন্দর জীবন ছিল। আমাদের টাকা পয়সা ছিল না, কিন্তু সুখ ছিল। আমার বাবার শখ ছিল আমি ইউনিভার্সিটিতে পড়ি, নিজের পায়ে দাঁড়াই। আমি সেটা হতে পারিনি, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি, কিন্তু বিয়েতে ভর্তি হয়েছিলাম। 1 বছর পরে বাবা মারা গেলেন, আর আমার সুখের জীবনটাও শেষ হয়ে গেল। চাচারা প্রথম প্রস্তাবেই খুশি, সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেল। তোদের এখানে এসে আমি সব ভুলে গিয়েছিলাম। আমি আমি আদর পেয়েছি, যত্ন পেয়েছি। একসময় নিজের পায়ে দাঁড়াবার সাধু আমার চলে গেল। মনে হলো এই জীবনটাই তো ভালো। কিন্তু সেদিন ওই মেয়েটার কঙ্কালটা বেরিয়ে এসে আমাকে জানিয়ে দিয়ে গেল জীবন কত ঠুনকো, চোরাবালিতে পা রেখে দাঁড়িয়ে থাকবার মতো।
কোথায় উধাও হয়েছিল বলতো? আমরা সবাই ভেবে ভেবে অস্থির। বগুড়া গিয়েছিলাম ছোট কালো কাছ থেকে টাকা জোগাড় করতে। জানিস না, মোটরসাইকেলের পুরো দাম মিটিয়ে এলাম। মোটরসাইকেলের দাম? আচ্ছা ভাইয়া, তুই যে একটা মেয়েকে... ও, সে তো উর্মিলা। ও তো জামালের কাজিন, মানে জামালের আর কি। বাহ, কিন্তু তোর সঙ্গে রাগারাগি করলো যে? কি জানি, হতে পারে। উর্মিলা খুব রাগী মেয়ে, না একদম সহ্য করতে পারি না। সে কি মরে গেছে? বাহ, মরবে কেন? দিব্যি বেঁচে পড়তে আছে। যাক বাবা, আমরা তো ভেবেছিলাম ওই কঙ্কালটা ওই মেয়েটির। কোন কঙ্কালটা? কেন, তুই জানিস না? কি আশ্চর্য, কি বলছো বুঝতেই পারছি না। তাহলে যেদিন কঙ্কালটা পাওয়া গেল সেদিন তুই জামালের ফোন পেয়ে পালালি কেন কুমিল্লা থেকে? আরে জামাল তো ফোন করেছিল বোরহানের কথা বলতে, টাকা না দিলে মোটরসাইকেল ফেরত নিত। ছেলেটা একটু ক্যাডার টাইপের। আমি জামালের ফোন পেয়ে বগুড়া দৌড়ালাম টাকার জোগাড় করতে। যা, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, আর পারলে হামিদ সাহেবের বাসায় গিয়ে ব্যাপারটা ফয়সালা করে নিস। কার সাথে ফয়সালা করবে ভাইয়া? লিসা তো চলে গেছে। লিসা চলে গেছে? কোথায়? কে জানে, চট্টগ্রামে না চট্টগ্রামে, কোথাও একখানে হবে। লিসা চলে গেছে? যাকে, তোরা তো হেয়ালি ছাড়া কথা বলবি না। ভাবির কাছ থেকে সব শোনা যাবে। ভাবি, ভাবি। মা, আপনি কি ব্যাপার? আমাকে দেখে এমন অবাক হয়ে গেলে কেন? কি করব বলো, ছেলেটা বগুড়া চলে গেল, ভাইয়াও ভালো হয়ে যাচ্ছে, তাই চলে এলাম। সংসার ফেলে আর থাকলাম না। তো ওরা সবাই কোথায়? বাবা তার ঘরে শুয়ে আছেন, আর বাকিরা সবাই যার যার ঘরেই আছে। কি ব্যাপার বৌমা, সবাই ভালো আছে তো? সবাই সুস্থ আছে তো? সবাই ভালো আছেন মা, সবাই ভালো আছেন, আপনি ভাববেন না। ভাবি, ভাবি জলদি এসো, বাবা মাথা ঘুরে পড়ে গেছে। মাসুম, একটা ডাক্তার ডেকে নিয়ে এসো, বাবা মাথা ঘুরে পড়ে গেছে। ঘাবড়াবার কিছু নেই। আমি প্রেশার দেখে দিলাম আর ইঞ্জেকশনও দিলাম, আর ওই ওষুধ লিখে দিলাম, এগুলো এনে খাইয়ে দিবেন, কাল সকালেই সুস্থ হয়ে যাবে। তবে কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। আর আপনি কিন্তু কোনো সময় উত্তেজিত হবেন না, রাগ করবেন না, টেনশন করবেন না। তার তো কঙ্কালটা পাওয়ার পর থেকে খালি মন খারাপ করে। কিসের কঙ্কাল? একটি তরুণী মেয়ে আমাদের গেটের সামনে পাওয়া গেছে। অনেক কথা মা, সেসব পরে হবে। কি বললেন? তরুণী মেয়ের কঙ্কাল? এই 25-26 বছর। এ না হলে আমাদের এই পাড়া সব কিছুতেই অতিরঞ্জন। কিন্তু জিলানি ভাই, কঙ্কালটাকে তো আপনি প্রথম দেখেছিলেন। হ্যাঁ, সেজন্যই তো মজা পাচ্ছি। আমি প্রথমে দেখে যা ভেবেছিলাম, আইডেন্টিফিকেশনে তাই প্রমাণিত হলো। কি প্রমাণিত হলো? আরে ওটা হলো 60 বছরের একটা মানুষের কঙ্কাল, পুরুষ মানুষের কঙ্কাল। তবে সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হলো কি, যে ওই কঙ্কালটা আমাদের কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টে।